দাদা দাদা ভোটের ফল প্রকাশ হলো, এক মাসও হয়নি, তার মধ্যেই আমরা দেখতে পেলাম এই রাজ্যে যে তৃণমূল 15 বছর ধরে রাজ করেছে সেই তৃণমূল ভেঙে দুভাগে ভাগ হয়ে গেল। এক সাইডে হলো পুরনো তৃণমূল, আর এক সাইডে দেখা গেল নতুন তৃণমূল তৈরি হচ্ছে। আর নতুন তৃণমূল কারা বানাচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সাথে সন্দীপন সাহা রয়েছেন। তারা নাকি এই নতুন তৃণমূল বানানোর উদ্যোগ নিয়েছে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে সিপিআইএম একসময় বহিষ্কার করেছিল, তিনি এখন বলছেন ভালো তৃণমূল বানানোর কথা। এই বিষয়টিকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আসলে তৃণমূল তো কিভাবে এসেছিল আমাদের রাজ্যে সেটা আপনারা সবাই জানেন। একমাত্র সিপিএমকে হটাতে হবে, সিপিএমকে সরানোর জন্য তৃণমূলের জন্ম। এবং এই তৃণমূলকে জন্ম দিয়েছিল হচ্ছে বিজেপি। বিজেপি তৃণমূলের আতুর ঘর। সুতরাং বিজেপি তার নিজের স্বার্থেই তৃণমূলকে জন্ম সাহায্য করেছিল আমাদের রাজ্যে। কংগ্রেসের একটা অংশ ভেঙে তৃণমূল হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং তারা কত মিথ্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মিথ্যে আন্দোলন করেছে, মিথ্যেটাকে সত্যি করানোর জন্য একবার লাগাতার তারা আন্দোলন করেছে। এবং সেই আন্দোলনকে বিজেপি প্রতিনিয়ত তাদের সাহায্য করেছে। শেষ পর্যন্ত তৃণমূল হেরেছে, এই সিপিএম হেরেছে, তৃণমূল জিতেছিল। তৃণমূল 15 বছর রাজত্ব করেছে। আমরা বলেছিলাম, আপনারা শুনবেন এখন আমাদের অনেক নেতার বক্তব্য, যে আমরা বলেছিলাম এই তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে, এই তৃণমূলকে খুঁজে পাবেন না। তৃণমূলের আজকের যে আসন আছে সেই আসনের যদি 5টা আসন কমে যায় তাহলে আর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, সব চলে যাবে বিজেপিতে। আজকের হয়েছে তাই। আজকের এই যে দুভাগে ভাগ হয়েছে, আসলে দুভাগ কি? ঋতব্রত কি দল করবে তৃণমূলের? তৃণমূলের নায়ক নায়িকা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই করেছিল তৃণমূল দল, এবং সেই তৃণমূল দল করতে তার লোগো কী হবে এই সমস্ত ঠিক করে দিয়েছিল হচ্ছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত কী করবে? ঋতব্রত সিপিএম থেকে বহিষ্কার হয়েছে, দুর্নীতি খারাপ কাজ কি নেই তার, এর জন্য বহিষ্কার হয়েছে। এই তৃণমূলও তাকে বহিষ্কার করেছে। এখন ঋতব্রত অন্য স্বপ্ন দেখছে। ঋতব্রত এই যে নতুন করে দল করার কথা বলছে, কি স্পর্ধা আছে, কি সাহস আছে তার? কি করে করে? তৃণমূলে কবে জয়েন করেছো, তারপরে সেই দলটা করছে। তার মানে এটা দিয়ে বুঝতে হবে, বুঝতে অসুবিধা হয় না আমাদের, যে ঋতব্রতর সঙ্গে বিজেপির যে চোরাস্রোত আছে, বিজেপির যে গোপন আতাত আছে, এটা বুঝতে অসুবিধা হয় না। সুতরাং বিজেপি যাতে ভালো করে এই সরকারটা চালাতে পারে তার জন্যে সে দল ভেঙে দল করার চেষ্টা করছে, বিরোধী দলের নেতা হচ্ছে। নামে বিরোধী দল থাকবে, কিন্তু এই বিরোধী দল কোনো সময়ের জন্য বিধানসভায় এই সরকারকে বিরোধিতা করবে না। এই জন্যই তারা এটা করছে। দাদা, সম্প্রতি আমরা দেখতে পেলাম রাজ্যের একাধিক জায়গায় হকার উচ্ছেদ হলো। শুধু সেটাই নয়, মাঝরাতে রাজ্যের একাধিক জায়গায় দেখা গেল হকারদের যে দোকান ছিল সেই দোকান তুলে দেওয়া হলো। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? আমরা আগেই বলেছিলাম যে বিজেপি কখনো গরিব, কৃষক, প্রান্তিক, খেটে খাওয়া ক্ষেত মজুরদের বন্ধু হতে পারে না। গরিবদের বন্ধু কখনো হতে পারে না বিজেপি। সুতরাং বিজেপি গরিবদের বন্ধু না। বিজেপি ক্ষমতায় এসেছে, তার সুপ্ত বাসনা সে পূরণ করা শুরু করেছে আমাদের রাজ্যে। যেদিন সে ক্ষমতায় আসলো তারপর থেকে আপনারা দেখুন শুরু হয়ে গেল একেবারে লাইন দিয়ে আমাদের রাজ্যে সমস্ত স্টেশন চত্বরে যে সমস্ত গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, সে ব্রিটিশ আমল থেকে তারা সেখানে করে কমবে বেঁচে আছে, মজুরি ভিত্তি করে বেঁচে থাকে তারা। শ্রমজীবী অংশের মানুষ, ওই দোকানটা হচ্ছে তার সম্বল, তাকে পরিষ্কার করে দিতে হবে, হটিয়ে দিতে হবে। কারণ এরা হচ্ছে খেটে খাওয়া অংশের মানুষ। এই খেটে খাওয়া অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষই হচ্ছে বিজেপির পাখির চোখ। এই লোকগুলোকে বিভাজন করতে হবে, এই লোকগুলো সরাতে হবে। আপনারা তাকিয়ে দেখুন, একটা স্টেশন বলুন যে স্টেশনে ভালো টয়লেট আছে, ভালো বাথরুম আছে, বিভিন্ন জায়গাতে খুব ভালো ডাস্টবিন আছে। একটা স্টেশন দেখান যে স্টেশনে খুব ভালো ভালো ডাস্টবিন আছে, ভালো টয়লেট আছে, যে কোনো সময় মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারে? পারবেন না। সেটার ক্ষেত্রে নতুনত্ব নেই, সেটার ক্ষেত্রে খুব ভালো সাজগোজ করার কোনো ব্যবস্থা নেই। একটা স্টেশনে এক চিলতে উপরে ছাউনি আছে, বাকিটা সব আলগা। যাত্রীরা যায় সব ভিজে ভিজে দাঁড়িয়ে থাকে ট্রেনে ওঠার জন্য। ট্রেনগুলোর কি দুরবস্থা, তার কোনো ব্যবস্থা নেই। ওই স্টেশনগুলোকে পরিষ্কার করছে কেন? আসলে স্টেশনগুলোতে গরিব মানুষ আছে,
আপনারা দেখবেন এই বিজেপি আসার সঙ্গে সঙ্গে গরিব মানুষের উপরে কিভাবে আক্রমণটা নামালো। হকারদের উপরে আক্রমণ মানে গরিবদের উপরে আক্রমণ। আপনি শুরুতে দেখুন, আপনার ওখানে মানে সেদিন ছিল আমাদের ওই যে মুসলমানদের ঈদ, বকরি ঈদ। ওই ঈদে মুসলমানরা, এটাই হচ্ছে তাদের চিরাচরিত প্রথা, গরু তারা কুরবানি করে। এবং বহু গরিব মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা গরু পোষে এবং গরু বিক্রি করে। এই সময়টা অনেক দাম পায়, অনেক পরিবার এভাবে বেঁচে থাকে। প্রত্যেক বছর তারা এই সময়টা গরু বিক্রি করলে তারা অনেক দামে বেচতে পারে। এই গরিব মানুষগুলো আজকে কি হাহাকার তাদের! আজকে কুরবানি বন্ধ হলো, শুধু এই ধর্মের উপরে আঘাত আনলো। গরিব মুসলমানগুলো কি দোষ করেছিল? তারাও তো মানে গরু পোষে, তারা বিক্রি করে। গরিব হিন্দুরা কি দোষ করবে? আজকে সব গরিব অংশের মানুষ আজকে বিপদের মধ্যে। বলছি কিনা 14 বছর গরু, এই গরুদের খাওয়াবে? আসলে গরুর দল আসলে যা হয় তাই হচ্ছে। এই গরুদেরকে 14 বছর খাওয়াতে হবে। তারা এই কবছর খাইয়ে এবার বিক্রি করার সময় ছিল, এবার বেচতে পারলো না। এই গরুগুলোকে তারা খাইয়ে পড়বে, রাখবে কি করে? সে খাবারের টাকা কোথার থেকে আসবে? সুতরাং গরিবদেরকে লক্ষ্য করে এরা এগোচ্ছে। সেই জন্যে বিজেপি মানে শুরু করেছে, তার আস্তে আস্তে করে তার ক্যারেক্টার বেরোচ্ছে। গরিব অংশের মানুষের উপরে আক্রমণ, হকারদের উপরে আক্রমণ, খেটে খাওয়া অংশের উপরে মানুষের আক্রমণ, এরপরে আরও নামাবে। ইতিমধ্যে আপনারা দেখবেন 100 দিনের কাজ কোথায় চলে গেছে। গরিব মানুষের কাজ নেই, তারা বাইরে চলে যাচ্ছে খাটতে। ছেলে মেয়েদের লেখাপড়া নেই, তারা বিদেশে চলে যাচ্ছে, স্কুলগুলো শুকিয়ে যাচ্ছে। এলাকার মানুষের কাজ নেই, তার জন্য কোনো চিন্তা নেই। সুতরাং গরিব মানুষ কাজ পাক, এটা ওরা চায় না। গরিব মানুষ দুধে ভাতে বাঁচুক, এটা ওরা চায় না। যার জন্য তারা আজকে এই হকার উচ্ছেদ করছে, তার তীব্র নিন্দা করছে, তীব্র নিন্দা করছে। আমরা শুরুতেই বলেছিলাম, সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রথমেই এই বিরোধিতা করেছিল। এই জিনিস মানা যায় না, অন্যায়, চরম অন্যায় করছে। একটা সরকার এইভাবে তাদেরকে পুনর্বাসন না দিয়ে, তাদের একটা কাজের ব্যবস্থা না করে, এইভাবে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিতে পারে না। এই বুলডোজারের নতুন রাজনীতি আমাদের এখানে আসলো। বুলডোজার রাজনীতি, বুলডোজার চালাচ্ছে গরিবদের উপরে। বুলডোজার, কোটিপতিরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাদের বেলায় বুলডোজার নেই। আর গরিব মানুষ দিন আনে দিন খায়, তাদের বেলায় বুলডোজার। পশ্চিমবঙ্গের মানুষ এটাকে বরদাস্ত করবে না, আমার বিশ্বাস। দাদা, শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন তিনি তখন বলেছিলেন হকার এইভাবে উচ্ছেদ করা যাবে না, নোটিশ দিয়ে তাদেরকে তুলতে হবে। কিন্তু এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না কোনো রকম কথা বলতে। তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তিনি একদমই কোনো কথা বলছেন না। এই বিষয় সম্পর্কে কি বলবেন? এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে বিজেপির আসল ক্যারেক্টার। ও এখানে থেকেই চিৎকার করে করে বলতো যে না, হকার উচ্ছেদ করা যাবে না, হকার উচ্ছেদ করলে আমি বুক চিতিয়ে লড়াই করব। সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখে বিজেপির এখন মন্ত্রী হয়েছেন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার নাকের ডগায় এই জিনিস হচ্ছে, কোনো কথা বলেছে দেখবেন? এই কদিনের মধ্যে, এই 25-26 দিন এই সরকারটা হলো, এদের বাঁচানোর জন্য, এদের পুনর্বাসনের জন্য এই রাতের অন্ধকারে বুলডোজার যাচ্ছে। এর জন্য একটা কথা বলেছে মুখ্যমন্ত্রী। এইটা হচ্ছে স্বৈরাচারিতার আসল রূপ প্রকাশ পাচ্ছে। এই বুলডোজার না দিয়ে ওদের সঙ্গে আলোচনা করে এটা সমাধান করা যেত না? ওদেরকে তো সরিয়ে দেওয়া যেত। ওদের সঙ্গে 5 দিন আলোচনা করে, 10 দিন আলোচনা করে সরিয়ে দেওয়া যেত। এটাই তো আমাদের রাজ্যের সংস্কৃতি ছিল। আমাদের রাজ্যের সংস্কৃতি এটাই যে কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ কখনো যদি সরকারের কোনো বিষয় সম্পত্তি অকুপাইড করে রাখে, তাহলে সরকার বারে বারে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে সরিয়ে যেতে সাহায্য করে এবং তারা সরে যায়। এইটা পশ্চিমবঙ্গের মানুষের চেতনা। কই এরা তো একবারও চেষ্টা করলো না তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী তো একবার উদ্যোগ নিল না, ঠিক আছে আমি ওদের সঙ্গে আলোচনা করে দেখছি, ওদেরকে সরে যাওয়ার ব্যবস্থা করছি, করেছে? এই হচ্ছে স্বৈরাচারী সরকারের আসল রূপ। সেই জন্য দিল্লির সরকার এটা করছে, আর এই রাজ্যের সরকার, বিজেপি সরকার এসেছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের এই স্বৈরাচারিতা প্রকাশ ঘটছে। তো অপরদিকে আমরা এটাও দেখতে পেলাম যে সজল ঘোষ তিনি বলছেন যে আপনারা যে হকারদের গরিব মনে করছেন তারা আদৌ গরিব নয়, আপনারা ভুল ভাবছেন এই ঘটনাটাকে। এই একজন মন্ত্রী সজল ঘোষ, মানে মন্ত্রীরা যে এইরকম মানে অপদার্থ হয়,
আমার জানা ছিল না, কিন্তু মন্ত্রী হয়েছেন রাজ্যের। তাহলে যাদের জন্য কথা বলছেন তার বিবেক, বোধ, মনুষ্যত্ব কিছু নেই। যে লোকটা হকারি করে সেই বোঝে তার যন্ত্রণা। তার যদি কিছু টাকা হয়, হকার করতে করতে টাকা জমিয়েছে, গতর খাটিয়ে খাটিয়ে সে টাকা জমিয়েছে। ওদের মতো নয়। বিজেপি কি মনে করে নিজেরা খুব স্বাচ্ছা নাকি? দুদিন পরে প্রকাশ ঘটবে, অন্য অন্য যে রাজ্যে তো আছে, ধরা পড়ছে না? এই কদিন আগে কাগজে বেরিয়ে 15.5 লক্ষ কোটি টাকা তারা গরমিল পাওয়া গেছে। সেটা কারা? কোটিপতিরা। তাদের পাহারা দিচ্ছে কি? এই সজল ঘোষেরা। আজকে সজল ঘোষ এইরকম কথা বলছে, বলছে গরিব বলবেন না ওদের। তাহলে একবার তুমি হকারি করে দেখো, মজাটা কীরকম লাগে। তোমার বউ ছেলে মেয়েদের হকারি করতে পাঠাও। মন্ত্রী হলে মন্ত্রীর মতো কথা বলতে হবে। মন্ত্রী যদি এইরকম কথা বলে, সেটা মানুষের জন্য নয়, মানুষের আচরণ নয় এটা। সেই জন্য সজল ঘোষ যে কথা বলেছে, তিনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমি তাকে সম্মান দিয়েই বলছি, তার এই কথা উইথড্র করে নেওয়া উচিত, এখনই উইথড্র করে নেওয়া উচিত। কেন এতদিন করেনি? তার মানে বিবেক বুদ্ধি তাকে সেই জায়গায় সাড়া দিচ্ছে না, তার বিবেক বুদ্ধি সেই জায়গায় নেই, বিবেকহীনভাবে কথা বলছেন তিনি। সুতরাং মানুষ আজকে জিতিয়েছে তো তাকে, হকাররা তাকে ভোট দেয়নি। যারা আজকে যাদের উচ্ছেদ করছে তারা ওকে ভোট দেয়নি। ওরা কি মনে করে? তারাও তো হিন্দু, হিন্দুরাই তো ওদেরকে ভোট দিয়েছে বলে ওরা চিৎকার করে। তাহলে এরাও তো ভোট দিয়েছে। আজকে তাদেরকে এইভাবে ব্যবহার করছে, তাদেরকে এই চোখে দেখে। আমাদের কথাটা গরিব মানুষ এবার আস্তে আস্তে মেলাবে যে আমরা যা বলি বাস্তবের সঙ্গে কত নেই। দাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাজ্য সহ দেশের একাধিক জায়গায় আহ, তেল, ডিজেল এগুলোর দাম বাড়ছে। এছাড়াও প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সোনা কিনতে না। এই বিষয় সম্পর্কে কি বলবেন? দিল্লির সরকার খুব সুকৌশলে গরিব, কৃষক, প্রান্তিক, শ্রমজীবী অংশের মানুষের উপরে ঘুরপথে আক্রমণটা নামাচ্ছে। এইটা আমাদের খুব সহজ করে বুঝে রাখা দরকার। ডিজেল, পেট্রোলের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো তারা ব্যবহার করে প্রতিদিন, সব জিনিসের দাম বাড়ে। সুতরাং ডিজেল, পেট্রোল দাম বাড়া মানে ওই যারা গাড়ি চালাচ্ছে, যারা ভিআইপিতে চড়ে, তাদের এক বিষয় না, তাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু ডিজেল, পেট্রোলের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী, গতর সর্বস্ব মানুষ। এদের উপরে এভাবেই আক্রমণ নামাচ্ছে। পরপর 4বার ডিজেল, পেট্রোলের দাম বাড়ানো হলো। তার মানে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা আছে এদের? ভাবে এরা? এরা ভাবে না। এরা আসলেই কোটিপতিদের পাহারা দেওয়ার জন্যে ক্ষমতা দখলের লড়াই ছিল, সেই ক্ষমতা দখলের লড়াইতে তারা জিতেছে। ক্ষমতা এসেছে, আরও দুরবস্থা দেখা দেবে, ভাবতে পারবেন না কি অবস্থা হবে। গোটা দেশের তো এই মানচিত্র ফুটে আসছে আজকের। তারা ওই ধর্মের রাজনীতি করবে, আর মানুষের সুখ দুঃখ, তার অধিকার, তার লড়াই সংগ্রাম, তাকে আড়ালের দিকে রাখার চেষ্টা করবে। তাই তারা আজকের ধর্মটাকে সামনের সারিতে নিয়ে আসে। সুতরাং ডিজেল, পেট্রোলের দাম বাড়ছে আর এই মন্ত্রীরা এত কথা বলছে, এইটার বিষয়ে কোনো কথা বলবে না, দেখবেন কেউ বলবে না। এই হকারদেরকে এই সমস্ত কথা বলছে, এটার জন্য কোনো কিছু বলবে না। এই নতুন নতুন প্রকল্প কথা বলবে, কিন্তু ডিজেল, পেট্রোলের দাম বাড়ছে এটার জন্য কিছু বলবে না। আসলে আসল চরিত্রটা ওরা সবসময় মানুষের কাছ থেকে একটু আড়ালে রাখতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অতি দ্রুত তাদের স্বরূপ ধরে ফেলবে। কিন্তু কেন্দ্র সরকার তো বলছে হরমুজ প্রণালীতে সমস্যা হওয়ার কারণে পেট্রোল, ডিজেল দেশে আসতে সমস্যা হচ্ছে, তার জন্য এর দামটা বাড়ছে। আদৌ কি মনে করেন এটা সত্য? না, কখনোই সত্য না। সে তো দালালি করছে, তিনি এই আমেরিকার হয়ে, আমেরিকার হয়ে দালালি করছে তারা। আমাদের সরকার যদি আমেরিকার হয়ে দালালি না করতো, তাহলে আমাদের দেশে আজকের এই অবস্থা হতো না। যখন ইরান ইরাকে যুদ্ধ বাঁধিয়ে দেয়, তখন যারা যুদ্ধ বাঁধিয়ে দেয় তাদের পাশে বসে আমাদের দেশের প্রধানমন্ত্রী। খুবই বেদনার, খুবই দুঃখের। ভারতবর্ষের মতন একটা দেশ, যে দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো, নানা ভাষা, নানা মতের মানুষ বসবাস করে এখানে, বহু গরিব মানুষ এখানে, কৃষকের অবস্থান, আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে
আমাদের দেশের মানুষের পাশে, আমাদের দেশের মানুষ কিভাবে উপকৃত হবে তা না করে সে আমেরিকার সঙ্গে গাঁটছড়া বাঁধে, মানেটা কি? কোটিপতিদেরকে আরও কোটিপতি করে দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই তারা তাদের সঙ্গে তাদের সেই সখ্যতা বাড়ছে। সুতরাং তারা যে হরমোজ প্রণালী বলছে, এটা অবৈধ মিথ্যে কথা বলছে, এটার জন্য নয়। তার ভালোবাসা, তার ব্যবহার আমেরিকার সঙ্গে যত নিগুড় হচ্ছে, তত আমাদের দেশ বিপদের দিকে যাচ্ছে এবং যাবে। এটাই বাস্তব, এটা কখনো হতে পারে না। আমেরিকা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে ভাবে কি করে? কখনো হয় নাকি? তাই আমাদের দেশকে যারা লুট করে, যারা শোষণ করে, তারা আমাদের দেশের অগ্রগতি চাইবে, উন্নতি চাইবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তা বোঝেন না, তাই আমাদের এই দুরবস্থা।